শারদা, যখন থেকে বড় ছেলে মোহন রোজগার করতে লেগেছে তোমার চাল চলন আর কথাবার্তা পাল্টে গেছে। এটা আমার একদম ভালো লাগছে না। তোমার ভালো লাগুক বা না লাগুক, আমি এরকমই। বড় ছেলের পক্ষ নিয়েই আমি বলবো, ছোট ছেলে রমেশকে 5 লক্ষ টাকার ধার শোধ করতেই হবে। ছোট ছেলের সদ্য বিয়ে হয়েছে, ঠিক করে আমাদের কাছে 3 মাসও রইল না। ধারের নাম করে ছেলে আর বউয়ের সুখ আমাদের থেকে কেড়ে নিয়ে ওদের আলাদা সংসার করতে দেওয়াটা কি ভালো দেখাচ্ছে শারদা? আপনার যে ভালো লাগছে না সেটা বুঝেছি, কিন্তু আমার ভালো লাগছে। মনে রাখবেন, 3 বেলা খাবার দিতে আর জামা কাপড় কিনে দিতে বড় ছেলে আর বড় বৌমাই পারবে। ছোট ছেলেকে আর বৌমাকে অপমান করে কথা বলাটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না। বোঝার চেষ্টা করো শারদা। বুঝবো না, তুমি কি করবে না করবে আমি জানি না, কিন্তু 1 বছরের মধ্যে রমেশ আর অনামিকাকে 5 লক্ষ টাকার ধার শোধ করতেই হবে। শারদা যখন রেগে গিয়ে কথা বলছিল, প্রসাদ দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। বড় ছেলে আর বড় বৌমা শহরে চাকরি করে অনেক টাকা রোজগার করছে। ওরা তোমাকে রাজার মতো আর আমাকে রানীর মতন করে রাখবে। বলছি ওখানে চলে যায়, আর উনি এখানে ছোট ছেলে আর বৌমার কাছে পড়ে থাকতে চাইছেন। জানি না কেমন বাবা। এই ভেবে সে রান্নাঘরে চলে যায়। গ্রাম থেকে একটু দূরে পুরনো এক ট্রেনের বগিতে সংসার পেতে থাকা ছোট ছেলে রমেশ আর বৌমা অনামিকার কাছে প্রসাদ যায়। আসুন বাবা, বসুন। এই বলে অনামিকা পাতা বিছানার দিকে দেখিয়ে বলে। প্রসাদ সেখানে গিয়ে বসে। বৌমা, ছেলে কোথায় গেছে? এই পাশের জঙ্গলেই কাঠ কাটার জন্য গেছেন বাবা, এখনই চলে আসবেন। 1 বছরের মধ্যে 5 লক্ষ টাকার ধার শোধ করার কথা কি ভাবলে তোমরা? সত্যি বলছি বাবা, ওই ধারের ব্যাপারে উনি বা আমি এখনো কিছু ভেবে উঠতে পারিনি। আমাদের তো সংসার চালানোই কঠিন, এর মধ্যে ওই 5 লক্ষ টাকার ধার শোধ করার কথা আমরা কি করে ভাবি বলুন তো? তুমি এ কথা বললে কিন্তু তোমার শাশুড়ি শুনবে না। যাই হোক, 1 বছরের সময় দিয়েছে, সে টাকা আদায় করার জন্য এখানে এসে ঝামেলা করবে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? করো মা, আমার কাছে কোনো দ্বিধাবোধ করো না। বিদায়ের দিনে তোমার হাত আমার হাতে দিয়ে তোমার বাবা যে কথাগুলো বলেছিলেন আমি ভুলিনি। আমি তোমার বাবাই, শুধু শ্বশুর মশাইয়ের রূপে, বুঝলে মা? আমাদের বিয়ের আগে আমার স্বামী কি কিছু কাজ করতো না বাবা? না মা, রমেশ কখনো ঘরে বসেনি। সেদিন রাত চাষের জমিতে কাজ করেছে, তাই তো বড় ছেলে আজ শহরের চাকরি করতে পারছে আর এত টাকা রোজগার করছে। মা কি জানেন না এই কথা বাবা? কেন জানে না? শুধু এখন তোমার শাশুড়ির চোখের সামনে টাকার বান্ডেল বেশি ভাসছে, তাই তো ছোট ছেলের ত্যাগ মনে পড়ছে না, শুধু বড় ছেলের রোজগার করার টাকার গদি দেখছে। কথা হচ্ছিলই ঠিক সেই সময়ে রমেশ একটি পুরনো সাইকেলে কাঠ বেঁধে ফিরে আসে। বাবাকে দেখে ভীষণ খুশি হয়। দেখো বৌমা, ছেলে এক্ষুনি এসে এটা জিজ্ঞেস করবে না যে বাবা তুমি কেমন আছো, বলবে মা কেমন আছে। একথা হচ্ছিলই ততক্ষণে রমেশ এসে প্রসাদের পাশে গিয়ে বসে। কেমন আছো বাবা? মা কেমন আছে বাবা? ছেলের কথা শুনেই প্রসাদ বৌমার দিকে চেয়ে দেখে। বলো বাবা, মা কেমন আছে? ঠিক আছে বাবা। আচ্ছা বৌমা, কালকে আমি আর তোমার শাশুড়ি শহর যাচ্ছি, আমরা সেখানেই থাকবো। ততদিন তোমরা 5 লক্ষ টাকা রোজগার করার চেষ্টা করো। ঠিক আছে বাবা। বাবা রমেশ, তুই আর বৌমা সুখে থাকিস। এবার আমি আসি। এই বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। শীতকাল হওয়ার কারণে হালকা হালকা কুয়াশা শিশির পড়ছিল। ট্রেনের এক কোণায় আগুন জ্বালিয়ে রমেশ আর অনামিকা বসেছিল। অনামিকা মোহনের করা প্রতারণার ব্যাপারে জানতে চায়। এ কি ধরনের কথা? শাশুড়ি মা এত আজেবাজে কথা বলছেন, আর তুমি কিচ্ছু বলছো না? তোমার যখন থেকে জ্ঞান হয়েছে তুমি কি কোনো কাজই করনি? একটা টাকাও রোজগার করনি? অনামিকা, সবকিছু জানা সত্ত্বেও মা এ কথা বলছে, তাহলে আমি কি বলবো বলো? তুমি এত খাটছো সেটা বলা উচিত ছিল। আমি কবে থেকে চাষ করছি আর কেনই বা করছি সে সব কথা মা ভালো করে জানে, কিন্তু মা এখন... একথা হচ্ছিলই তখনই এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে ওদের কাছে এসে মাটিতে পড়ে যায়। রমেশ আর অনামিকা দুজনে এটা দেখে, তাকে সাহায্য করে আর ওই বৃদ্ধকে বিছানায় শুইয়ে দেয়। রমেশ অনামিকা ওই বৃদ্ধর খুব সেবা করে। কিছুক্ষণ পরে সে নিজের চোখ খোলে আর বলে তার খুব খিদে পেয়েছে। অনামিকা একটি পাতায় করে তাকে খাবার বেড়ে দেয়। সে পেট পুড়ে সেই খাবার খায়। ব্যাস, উনি এক মহর্ষিতে পরিণত হয়ে যান। স্বামীজি, আপনি?
অনামিকা এভাবে জিজ্ঞাসা করে। তখন স্বামীজি নিজের করা ভুল আর পাওয়ার অভিশাপের কথা খুলে বলে। একথা শুনে যে ওদের কারণে স্বামীজির অভিশাপ মুক্তি ঘটেছে, অনামিকা আর রমেশ ভীষণ খুশি হয়। এত শীতে এখানে কি করে থাকছো? গ্রামে ফিরে যাচ্ছ না কেন? আমাদের এখানেই থাকতে হবে স্বামীজি। অনামিকা নিজের সব দুঃখের কথা উজাড় করে বলে। দুঃখ করো না মা, তোমাদের নিশ্চয়ই ভালো দিন আসবে। এই বলে মহর্ষি চোখ বন্ধ করে একটা মন্ত্র পড়েন। ব্যাস, ওই ট্রেনের বগির চারিপাশে একটা সাদা মায়া জাল তৈরি হয়ে যায়। সেটা অনামিকা আর রমেশ দেখতে পায় না। মহর্ষি খুব খুশি হয়ে তাদেরকে বলেন, বাবা, আমাকে তুমি একটু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। রমেশকে এটা বলাতেই রমেশ রাজি হয়ে যায়। দুজনে মিলে বগি থেকে কিছুটা দূরে যায়। তখন রমেশ বগির চারিপাশের গরম আবহাওয়াটা খেয়াল করেনি। মহর্ষিকে বিদায় জানিয়ে আবার বগির কাছে ফিরে আসে। এভাবে সেই দিনটা কেটে যায়। পরের দিন শহরে মোহনের বাড়িতে সারদা আর প্রসাদ দুঃখে পায়ে চোখের জল ফেলছিল। তুমি তো বলেছিলে সারদা, বড় ছেলে আর বৌমা আমাদের খেয়াল রাখবে। এই নমুনা। ক্ষমা করে দিও, আমি জানতাম না এখানে আসার পরে ছেলে আর বৌমার মধ্যে এই পরিবর্তন আসবে। চলো ফিরে যাই। যখন ছেলে বৌমা অফিস থেকে ফিরে আসবে তখন কথা বলো সারদা। আমি বললে বৌমা মারামারি করবে, গালাগালি দেবে। আমি বলবো না, তুমিই বলো। দুজনে মিলে এই ধরনের কথাই বলছিল। ওদিকে সেই রাতেই অনামিকা আর রমেশের বগির কাছে এক নতুন বিবাহিত দম্পতি আসে। তারা বগির চারিপাশে এই গরম আবহাওয়ার কথা বলে। অনামিকা আর রমেশও তখন ব্যাপারটা খেয়াল করে দেখে। বুঝতে পারছি না এটা কি করে হচ্ছে। যা হয় ভালোর জন্যই হয় গো। তুমি যদি রাজি থাকো তাহলে এই সুযোগটা আমি আমাদের বেঁচে থাকার উপায়ে বদলাতে পারি। কি কথা বলছো অনামিকা? তখন অনামিকা নিজের মাথায় আসা বুদ্ধিটার কথা রমেশকে বলে। ঠিক আছে অনামিকা, আমি তোমাকে তোমার এই কাজে নিশ্চয়ই সাহায্য করব। রমেশের কথা শুনে অনামিকা খুব খুশি হয়। তুমি বলো অনামিকা, কি করতে হবে, আমি তাই করব। রমেশ জিজ্ঞাসা করায় অনামিকা সব কিছু বুঝিয়ে বলে। সেই রাতটা কেটে যায়। পরের দিন রমেশ আর অনামিকা মিলে জঙ্গল থেকে কেটে আনা কাঠ দিয়ে টেবিল আর বসার চেয়ার তৈরি করে। ঠিক সেই সময় সারদা আর প্রসাদ সেখানে আসে। সারদা নিজের ভুলের জন্য নিজের মাথা হেঁট করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এসো মা, ওখানে কেন দাঁড়িয়ে রইলে? ক্ষমা করে দে বাবা। ছিছি, কি কথা বলছো মা? এসো, এখানে এসে বসো। এই বলে নিজের তৈরি করা কাঠের টেবিল ও চেয়ারে তাদের বসতে বলে। এসব কি বৌমা? এটা একটা ট্রেন রেস্তোরাঁ মা। আপনি 1 বছরের মধ্যে 5 লক্ষ টাকা ফেরাবার কথা বলেছেন। চাষের কাজ করে অত টাকা জমানো সম্ভব নয়, তাই আমরা এই ব্যবস্থা করেছি। খুব ভালো মা। বাবা, ওই জমি ওই বাড়ি সব বড় ছেলেকেই দিয়ে দাও। হ্যাঁ বাবা, তোদের দুজনের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর অনেক বুদ্ধি আছে, কিন্তু তোমার বড় দাদার মধ্যে নেই। সেখানে অফিসে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে শুধু বড় বড় কথা বলতো, ওখানে গিয়ে আমরা সব সত্যিটা জানতে পারলাম। ঠিক আছে বাবা, সব সম্পত্তি তুমি দাদাকে দিয়ে দাও। তুমি আর মা আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ মা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই সফল হব। ঠিক আছে বৌমা। এই বলে সেই দিন থেকে সারদা আর প্রসাদ তাদের সঙ্গেই থাকতে লাগে। শীতকালে তারা একটা গরম রেস্টুরেন্ট ট্রেনের মধ্যে তৈরি করে ফেলে। এভাবেই দিন কাটতে লাগে। কিছুদিনের মধ্যেই ওই ট্রেনের রেস্টুরেন্ট সুনামের পাশাপাশি প্রচুর টাকাও এনে দেয়। সারদা, প্রসাদ, রমেশ আর অনামিকা সকলেই খুব আনন্দে দিন কাটাতে লাগে।